নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি আমার চ্যানেলে ফুল লেন্থ এই ফার্স্ট টাইম কোনো মুভি তার রিভিউর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা সকলেই জানেন এই চ্যানেলটিতে আমি রেগুলার বেসিসে ইনফরমেটিভ ভিডিওস আপলোড করি। তবে এই চ্যানেলটা তো মেনলি এন্টারটেনমেন্টের জন্য, আর এই চ্যানেলটা কিন্তু খোলা হয়েছিল বেসিক্যালি শর্ট ফিল্মসের জন্য। আমার নিজের লেখা স্টোরি নিয়ে, আমার নিজের ডিরেকশানে, নিজের হোম প্রোডাকশানে আমি শর্ট ফিল্ম নিয়মিত বানাতাম। তো যাই হোক, শর্ট ফিল্মস বানানো মানে তো বুঝতে পারছেন, সেটা একটা রিসার্চ ওয়ার্ক, একটা সময় সাপেক্ষ। কাজেই সেটা এরকম নয় যে আমি রোজ বানাতে পারবো, রোজ আপলোড করতে পারবো বা প্রতি সপ্তাহেই করতে পারবো, এরকমটা নয়। মানে গল্পও সবসময় এরকম নয় যে আমি একটা মেশিন, মানে এআই এর যুগে আমি অন্ততপক্ষে এআই এর মতো কোনো মেশিন নই যে আমি এরকম রোজ রোজ ভালো গল্প দিতে পারবো, লিখতে পারবো, এরকমটা কোনো মানে নেই। গল্পটা তো আসে, সময় লাগে। সুতরাং তারপরে যখন ফুল লেন্থ ইউটিউবার হিসেবে আত্মপ্রকাশ করলাম, তখন প্রয়োজন অনুভব করলাম যে শুধু শর্ট ফিল্মস করে এরকম রোজ তো আমি ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো না। তাই চ্যানেলটাকে ঠিক রাখতে গেলে, চ্যানেলটার হেলথের জন্য, গ্রোথের জন্য নিয়মিত ভিডিও দেওয়াটা খুব দরকার ইউটিউবের পলিসি অনুযায়ী। তাই জন্য কিন্তু আমি আপনাদের মনোরঞ্জনের জন্য এবং আপনাদের চাহিদা মতো, এটা বুঝলাম যে ইনফরমেটিভ ভিডিও আপনারা দেখতে খুব ইন্টারেস্টেড হন, সেগুলো বানাতে শুরু করলাম নিয়মিত। এবং মাঝে মধ্যে আমার নিজের লেখা শর্ট ফিল্মসের আমি কাজ করি, সেটা আপলোড করি, আপনারা দেখেন, প্রশংসাও করেন, মূল্যবান মন্তব্য দেন। এটা আমাকে ইন্সপায়ার করে সবসময়। যাই হোক, বেশি কথা বাড়াবো না, আমি আজকের ভিডিওর টপিকের বাইরে যাব না। তো এর আগে আমি একটা শর্টস ভিডিওতে, আমার খুব ভালো লেগেছিল একটা রিসেন্ট টাইমের বই, মানে সিনেমা, সেটা রিভিউ করেছিলাম, কিন্তু সেটা শর্টস ভিডিওতে। সেটা ছিল হচ্ছে বাবলি। মানে যেহেতু বুদ্ধদেববাবু আমার খুব প্রিয় লেখক, এবং আমার আরও ইয়াং এজে আমার তার লেখা পড়তে আমার খুবই ভালো লাগতো। এখন আমার কিছুটা টেস্ট বদলেছে, এখনও খুব প্রিয় লেখক, এখনও ভালো লাগে সেই গল্পগুলো পড়তে। বহুবার করে পড়েছি, বহুবার করে তার লেখা পড়েছি, এখনও পড়ি। কিন্তু যাই হোক, আগে হয়তো বয়সের কারণে আরও ক্যাচি লাগতো সেই সময়টায় আমার কলেজ লাইফে বা ইউনিভার্সিটি লাইফে। তো যাই হোক, তো তার গল্প অবলম্বন করে বাবলি অনেক দিন আগের পড়া ছিল আমার। তো বেশ কয়েকবার পড়েছি, 4-5 বার তো পড়েইছি। এত ভালো লাগার একটা গল্প ছিল। তাকে নিয়ে যখন সিনেমা হলো, বিশেষ করে আমার ফেভারিট স্টাররা যখন কাস্ট হলেন, আবির, আমার ভীষণ প্রিয় একজন অভিনেতা, প্রিয় নায়ক, শুভশ্রী গাঙ্গুলি, তো তারা যখন কাস্ট হলো এবং তার ট্রেলার দেখে আমার মনে হলো যে দারুণ কাস্ট। মানে যা গল্পে পড়েছি, গল্পের থেকে উঠে আসা কাস্ট, বইয়ের পাতা থেকে উঠে আসা কাস্ট। ইভেন শুভশ্রীকে কাস্ট করার ব্যাপারে তো আমি শুনেছিলাম, মানে একটা ইন্টারভিউতে, ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম, হ্যাঁ, ডাইরেক্টর সাহেব বলছেন যে বুদ্ধদেব বাবু, বুদ্ধদেব বাবুরও একটা মানে উনি হয়তো কোনোভাবে জানতে পেরেছিলেন সেই সময় শুভশ্রীকে, বা এরকম একটা কিছু স্টোরি শুনেছিলাম যে তিনিও খুব খুশি হয়েছিলেন শুভশ্রীকে কাস্ট করা নিয়ে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সেই বাবলি নিয়ে আমি একটা, বাবলি আমার খুব ভালো লেগেছিল সিনেমার পর্দায়। যদিও সবার দেখার মতো সিনেমা নিশ্চয়ই নয়, সবার পড়ার মতো গল্প তো নয়, কাজেই সিনেমা হিসেবেও সবার যে ভালো লাগবে এমনটা নয়, কিন্তু আমার ব্যক্তিগতভাবে গল্পটা খুব প্রিয় ছিল বলে বাবলি আমার খুব ভালো লেগেছিল। তো সেই জন্য আমি থাকতে না পেরে প্রথম ওটা একটা মুভির রিভিউ বানিয়েছিলাম। তো এটা আমি যেহেতু নিজে লিখি, আমার নিজের লেখা নিয়ে আমি শর্ট ফিল্মস তৈরি করি, তাই মুভির ব্যাপারটা আমার নাড়াঘাটা করতে, মুভির ব্যাপারটা চর্চা করতে আমার খুব ভালো লাগে। কিন্তু আমি আমার এই চ্যানেলে কখনো করি না। ব্যক্তিগতভাবে আমি নিজে অনেক কিছু চিন্তা ভাবনা করি সিনেমা নিয়ে, কিন্তু রিভিউ দিই না। কিন্তু সেইবার আমি থাকতে না পেরে খুব উৎসাহিত হয়ে আমি একটা শর্টস ভিডিও বানিয়েছিলাম। কিন্তু এবার ফুল লেন্থ ভিডিও এই প্রথম আমি আনলাম আজকে আপনাদের জন্য। সেটা হচ্ছে আমি জাস্ট গৃহপ্রবেশ সিনেমাটা দেখলাম, এখন সেটা চর্চার মধ্যে আছে। সিতারা জামিন পর চর্চার মধ্যে আছে, রবীন্দ্র কাব্য রহস্য চর্চার মধ্যে আছে। সিতারা জামিন পরের অনেক রিভিউ দেখলাম, আমার দেখা হয়নি, অনেক রিভিউ দেখলাম যে সেই অর্থে এক্সপেকটেশন ফুলফিল করতে পারিনি। তো দেখি, সময় পেলে দেখবো, ইচ্ছা আছে। আমি যেহেতু মুভি লাভার, তবে সময়টাও আজকাল একটু সমস্যা হয় সময়টাকে বের করতে, তাই একটু মানে সমস্যা তো হয়ই, সব সিনেমা হলে গিয়ে দেখতে একটু সমস্যা হয়। খুব রাত জেগে সিনেমা দেখার অভ্যাস আছে বেশিরভাগ ক্ষেত্রে। মোবাইলে পরের দিকে যখন ইউটিউবে বা অন্য কোনো ওটিটি প্ল্যাটফর্মে আপলোডেড হয়, তখন দেখতে বাধ্য হই সময়ের অভাবে। তো যাই হোক, আর মেঘনাথ
মেঘনাথ পথ না, রবীন্দ্র কাব্য রহস্য, সেটার রিভিউ আমি বিভিন্ন রিভিউ দেখলাম ইউটিউব চ্যানেলে, তাতে কোথাও বলছে এক্সপেকটেশন ভালো না, এরকম মানে এক্সপেকটেশন অনুযায়ী কাজ হয়নি, কোথাও আবার বলছে খুব ভালো কাজ হয়েছে। আমি নিজে দেখিনি, বলতে পারবো না। ট্রেলারটা আমার খুব ভালো লেগেছে, অন্যরকম লেগেছে, একটা মিস্ট্রি আছে। আর আমি নিজেও গোয়েন্দা গল্পের খুব মানে বড় ফ্যান। আমি নিজেও গোয়েন্দা কাহিনী লিখি, ঠিক আছে, বাট বলতে গেলে আমি লিখছিও, আমার ইচ্ছা আছে পরবর্তীকালে বই প্রকাশ করার, সেটাও আপনাদেরকে বললাম ইন অ্যাডভান্স। তো কিন্তু আজকে যেটার ব্যাপারে কথা বলবো সেটা হলো গৃহপ্রবেশ সিনেমার ব্যাপারে। গৃহপ্রবেশ সিনেমাটা আমি জাস্ট দেখলাম, তো গৃহপ্রবেশ দেখে আমার যা মনে হলো তার অনেস্ট রিভিউ আমি দিই। সকলেই প্রশংসা করেছে, কিন্তু আমার যে মানে আমি যে অ্যাঙ্গেলগুলো থেকে সিনেমাটাকে দেখেছি, তাতে করে আমার কিছু অ্যানালাইসিস আমি আপনাদের কাছে তুলে ধরবো। আপনারাও এই ভিডিওটা দেখে যারা এখনো দেখেননি গৃহপ্রবেশ, তাদেরকে বলবো অবভিয়াসলি গৃহপ্রবেশ সিনেমাটা দেখুন, অবভিয়াসলি দেখার মতো সিনেমা, কোনো রকম কোনো ডাউট নেই। এবং আপনাদেরও কিছু কনফিউশন থাকলে সিনেমাটা সম্পর্কে আশা করি দূর করতে পারবো আমি আমার এই ভিডিওর মাধ্যমে। আপনাদের ইন্টারেস্ট গ্রো করবে, দেখবেন কি দেখবেন না সেটাও ডিসিশন নিতে পারবেন। তবে আবারও বলছি, সবটা শুনলে নিশ্চয়ই আপনাদের দেখতে আরও ইচ্ছা করবে। এমনিতেই হয়তো যারা এখনো দেখেনি তাদের ইচ্ছা আছে গৃহপ্রবেশ সিনেমাটা দেখার। তো যাই হোক, সিনেমাটা নর্থ ক্যালকাটার একটা বনেদি, যতটা বলা যায় আমি ততটাই বলছি, আমি কোনো স্পয়লার করব না, এবং তার ক্লাইম্যাক্স কোনো কিছু সিন ওপেন করব না, কোনো মিস্ট্রি আমি এখানে বলবো না। জাস্ট একটা মানে ওপর একটা গল্পটাকে ছুঁয়ে যাব এবং বোঝানোর চেষ্টা করবো সিনেমাটা আমার কেমন লেগেছে বা কি কি পয়েন্ট আছে সিনেমাটার। তো নর্থ কলকাতার একটা বনেদি পরিবার, তার মানে জমিদার বাড়ি, সেটার হচ্ছে গল্প। সেই বংশের এই মুহূর্তে অভিভাবক হচ্ছেন, যিনি জীবিত অভিভাবক, যিনি বেঁচে আছেন, বাড়ির অভিভাবক, তিনি হচ্ছেন কৌশিক গাঙ্গুলি। তো কৌশিক গাঙ্গুলির তো নজরিয়াই আলাদা, মানে কৌশিক গাঙ্গুলির ডিরেক্টর হিসেবে যেমন অসাধারণ, অভিনেতা হিসেবে অসাধারণ তিনি। আমি শুনেছি অনেক জায়গায়, অনেক ইন্টারভিউতে শুনেছি, অনেক জায়গায় পড়েছি যে কৌশিক গাঙ্গুলি যদি অভিনেতা হিসেবে কোনো ডিরেক্টরের আন্ডারে কাজ করে, তো সেটা ডিরেক্টরের কাছেও পাও না, মানে পাওয়া, কারণ উনি অনেক অনেক কিছু এক্সপ্লেন করে দেন, অনেক কিছু বুঝিয়ে দেন, কোথাও কোনো প্রবলেম হলে আরও যাতে সিনেমাটাকে ভালো করে ক্যামেরাবন্দি করা যায় তার প্রচুর সাজেশনস দেন, অনেক অভিজ্ঞ মানুষ। কাজেই তার জায়গাটা একদম মানে অ্যাজ এক্সপেক্টেড, মানে যেমনটা তার ক্ষেত্রে আশা করা যায়, আমরা দেখেছি আরও দৃষ্টিকোণ দেখেছি, তার অভিনয় দৃষ্টিকোণে দেখেছি, একদম সেরকমই অভিনয়, মানে আলাদা করে বলার কিছু নেই। তার স্ত্রী হচ্ছে, জমিদার গিন্নি হচ্ছে সোহিনী সেনগুপ্ত, অর্থাৎ রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, স্বাতিলেখা সেনগুপ্তর কন্যা, সুযোগ্যা কন্যা। অ্যাজ ইট ইজ তিনি তো বরাবর মানে খুব অন্য রকমের, খুব মানে দারুণ এক্সপ্রেসিভ অভিনয় করেন, কথা বলা তার স্টাইল, হ্যাঁ, সেগুলোর জন্য তিনি খুব বিখ্যাত। তো সেরকমই অভিনয় করেছেন, চোখে মুখের এক্সপ্রেশন, চোখ দিয়ে অভিনয় করেছেন একটা বড় পোর্শন জুড়ে, দেখার মতো, আলাদা করে কিছু বলার নেই। রুদ্রনীল ঘোষ তাদের ভাগ্নে, মানে জমিদার বাবুর এই মুহূর্তে জমিদারি তো এখন নেই, কিন্তু সেই হেরিটেজ বাড়ি আছে, সেই সাবেকিয়ানা আছে, সেই বড়লোকত্ব আছে, সেই ধনী ব্যাপারটা আছে। তো তাদের ভাগ্নে হচ্ছে, মানে বাপ মামরা ভাগ্নে হচ্ছে রুদ্রনীল ঘোষ। তো সেই রুদ্রনীল ঘোষের অভিনয়, রুদ্রনীল ঘোষ তো মানে কি বলবো, মানে অসাধারণ একজন অভিনেতা, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। আমরা তার ভার্সেটাইল অভিনয় দেখেছি, ভিঞ্চিদাতে দেখেছি, লাভ এক্সপ্রেসে ওরকম মাদারে রোল করতে দেখেছি, আরও বড় বড় অনেক সিনেমা আছে, ভালো ভালো সিনেমা আছে যেখানে চ্যাপলিন অসামান্য অভিনেতা। তো রাজনীতি করতে গিয়ে তার অভিনয়ে এতটুকু ভাটা পড়েনি, দেখলে বুঝতে পারবেন, জাস্ট ফাটিয়ে দিয়েছে। এবং প্রথম দিক থেকে অনেকাংশ জুড়েই তিনি নেগেটিভ রোল করেছেন, এক্ষেত্রে আমি বলবো। তো খুব রাগও তৈরি হবে তার ক্যারেক্টারটা দেখলে, ফুটিয়ে তুলেছেন চোখে মুখে, ডায়লগ ডেলিভারিতে, অসাধারণ অভিনয়। বাট নেগেটিভ ক্যারেক্টার বলতে ভিলেন সেই অর্থে নয়, এখানে কোনো ভিলেন নয়, তবে হ্যাঁ কিছুটা নেগেটিভ, মানে রোলটা তার নেগেটিভ, অবভিয়াসলি নেগেটিভ, সেটা দেখলে বুঝতে পারবেন। বাট লাস্টে তারও মন গলছে, তারও মনের একটা পরিবর্তন আসছে, তারও রিয়েলাইজেশন হচ্ছে, সেলফ রিয়েলাইজেশন, এগুলো খুব সুন্দরভাবে ধরা হয়েছে, খুব সুন্দর অভিনয় করেছে। একটা জায়গায় সোহিনী সেনগুপ্তর সঙ্গে মানে মামি আর তার মানে আর কি তার
মানে পুত্রস্থানীয় যে সম্পর্ক আর কি, মামি আর ভাগ্নে আর কি, তাদের মধ্যে মা ছেলের মতো একটা সম্পর্কের একটা একটা কথোপকথনের সিন আছে, অসাধারণ সেই সিনটা, জাস্ট মানে দারুণ দারুণ, দুজনকে টেক্কা দিয়েছে অভিনয়ে, এ বলে আমায় দেখ তো বলে আমায় দেখ, অসাধারণ। এখানটাতে মূল যে চরিত্র, নায়ক বলবো না কি বলবো, সেটা সিনেমাটা দেখলে আপনাদেরও ডাউট ক্লিয়ার হয়ে যাবে। বিভিন্ন শোতে ফুল টিম নিয়ে যখন এই সিনেমাটার মেকাররা আসছেন, বা ট্রেলার দেখেও আমাদের যেটা মনে হচ্ছে যে মেন চরিত্র তো জিতু কামাল, অবভিয়াসলি মেন চরিত্র জিতু কামাল, কিন্তু তাকে আমি নায়ক বলবো না। সেটা কেন বলবো না, নায়কের চরিত্রে অভিনয় করলেও আপনারা সিনেমাটা পুরোটা দেখলে বুঝতে পারবেন যে কেন আমি এই কথাটা বলছি, যে সিনেমাটার গল্প অনুযায়ী সে কিন্তু নায়ক নয়, ঠিক আছে? সেই লিড ক্যারেক্টার, সেই মেল লিড ক্যারেক্টার, কিন্তু নায়ক এখানে অ্যাকচুয়ালি নয়। এটা বরঞ্চ বলা ভালো যে এই সিনেমাটা শুভশ্রী গাঙ্গুলির সিনেমা। জিতু কামালের থেকেও গল্প অনুযায়ী, গল্পর ডিমান্ডের ক্ষেত্রে এটা কিন্তু হিরোইনের সিনেমা, তো নায়িকার সিনেমা। তো সে প্রসঙ্গে পরে আসছি। জিতু কামালকে ভীষণ হ্যান্ডসাম লেগেছে, ভীষণ ম্যানলি লেগেছে, আর খুব সুন্দর অভিনয় করেছে, অসাধারণ অভিনয় করেছে। মানে ওই সেই অপরাজিত সত্যজিৎ রায়ের চরিত্রে জিতু কামালের অসাধারণ অভিনয় ছিল। তারপরে আবার এটা দেখলাম, মাঝখানে একটা শ্রাবন্তীর সঙ্গে বোধহয় একটা বাবু সোনা বা কিছুটা কমার্শিয়াল ফিল্ম করেছিল, সেটা দেখিনি আমি, বাট যাই হোক, সেটা নিয়ে আমি আলোচনা করছি না এখানে, যা দেখিনি তা নিয়ে আলোচনা করা ঠিকও না। কিন্তু ওই অপরাজিতর পরে এখানে আবার জবরদস্ত অ্যাক্টিং করেছে জিতু কামাল, খুব সুন্দর অ্যাক্টিং করেছে, এবং স্ক্রিন অ্যাপিয়ারেন্স, জিতু কামালের স্ক্রিন অ্যাপিয়ারেন্স অসাধারণ, দারুণ। নর্থ কলকাতার জমিদারি বাড়ি, সেটা দেখানো হয়েছে ক্যামেরায় দুর্দান্ত, খুব সুন্দরভাবে লেন্সবন্দি করা হয়েছে সিনগুলোকে, সিনেমাটোগ্রাফি দারুণ, ভিডিওগ্রাফি দারুণ, ঠিক আছে? খুব ইন্দ্রজিৎ দাশগুপ্ত ডিরেকশন, গোটা সিনেমাটাই যেন একটা গানের সুরে, মানে যেমন ওনার কেদারা, যেমন ওনার বিসমিল্লা হয়েছিল, ওই ঘরানার সিনেমা এটা নয়, কিন্তু ওই রকমই কোথাও একটা সে লিরিক্যাল একটা পোর্ট্রেট আমরা দেখতে পাবো সিনেমায়, দারুণ একটা ম্যাজিক ক্রিয়েট হয়েছে সিনেমাটাতে অবভিয়াসলি। কিন্তু তবু আমি আবারও বলছি, আই রিপিট, জিতু কামালের চরিত্র গল্পের খাতিরে নায়ক নয়, সেটা আপনারা যান সিনেমা হলে গেলে বুঝতে পারবেন। শুভশ্রী গাঙ্গুলি জাস্ট ফাটিয়ে দিয়েছে সত্যি, মানে বিভিন্ন ইন্টারভিউতে বলছিল শুভশ্রী গাঙ্গুলিকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, শুভশ্রী গাঙ্গুলিকে দেখতে মানে খুব সুন্দর করে এখানে দেখানো হয়েছে, হ্যাঁ, তো সেটা সত্যি শুভশ্রী গাঙ্গুলি, শুভশ্রীর অভিনয়ও দেখার মতো হয়েছে, খুব সুন্দর। ওই লিড রোল, ওর নাম তিতলি, ও হচ্ছে কৌশিক গাঙ্গুলির ছেলের বউ, ছেলের নাম সায়ন, ছেলেটা নিউ কাস্ট, আগে কোথাও কোনো অ্যাক্টিং করেছে কিনা, মানে কোনো সিনেমা সিরিয়াল করেছে কিনা আমি জানি না, আমি দেখিনি, অন্ততপক্ষে নতুন মুখ বলে মনে হলো। তো এই সায়ন যে, সরি আমি বোধহয় সায়ন বললাম, সায়ন না শাওন, তো শাওন হচ্ছে কৌশিক গাঙ্গুলির ছেলে, তার মিসেস, কৌশিক গাঙ্গুলির ছেলের বউ হচ্ছে শুভশ্রী, তিতলি। তো তিতলি নামটা যেটুকু বুঝলাম সিনেমাটা দেখে, ঋতুপর্ণ ঘোষের যে তিতলি সিনেমাটা, মানে কঙ্কনা সেন শর্মার যে তিতলি, ঠিক আছে, অপর্ণা সেন, মিঠুন চক্রবর্তী, কঙ্কনা সেন শর্মার যে তিতলি, সেই সিনেমাটার থেকে নামটা নেওয়া হয়েছে, ঋতুপর্ণ ঘোষকে মাথায় রেখেই নেওয়া হয়েছে। তো সেটা বলাও হয়েছে সিনেমায়, কোথাও বলাও হয়েছে, সেটা দেখলে বুঝতে পারবেন, ডায়লগসও আছে। ফুল সিনেমাটা মানে ঋতুপর্ণ ঘোষকে ট্রিবিউট করে, ঋতুপর্ণ ঘোষের, আমি তো বলবো ঋতুপর্ণ ঘোষকে উৎসর্গ করে যেমন সিনেমা বানানো যায় এটা সার্থক, ঠিক আছে? গল্পেও ঋতুপর্ণ ঘোষের ছোঁয়া আছে সিনেমার গল্পে, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানটাতে আমার একজন খুব প্রিয় মানুষ, দেবপ্রতিম দাশগুপ্ত রোল না, মানে রোলটার কথা না বললেই নয়, আমি তার নামটাও করলাম এই কারণেই, কারণ তিনি আমার খুব প্রিয় মানুষ, তার সঙ্গে আমার নিয়মিত কথা হয়, তার সঙ্গে আমার মেসেঞ্জারেও কথা হয়, যাই হোক। তো
আমি সিনেমাটা দেখার পরে তাকে মেসেজ করেছিলাম, কনগ্রেস জানিয়েছি, যার অভিনয় দেখে আমার খুব ভালো লেগেছে, দেবপ্রতিম দাশগুপ্ত দাদার অভিনয় দেখে। তো অনেকক্ষণ কথাবার্তাও হয়েছে তারপরে দাদার সঙ্গে, তো এই বিষয়ে গৃহপ্রবেশ নিয়ে। তো আমি দাদাকেও রিভিউ দিয়েছি। দাদার রোলটা হচ্ছে মানে গোটা সিনেমাটাই হচ্ছে দুর্গাপুজোকে কেন্দ্র করে, দুর্গাপুজোর মহালয়ার দিন থেকে গল্প শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে ওই দশমী বোধনের পর। একদম পুজোর ওই টাইম পিরিয়ডটাকে ধরা হয়েছে, ঠিক আছে? বাড়িতে, জমিদার বাড়িতে পুজো হচ্ছে, সেই পুজোকে কেন্দ্র করেই বিভিন্ন ঘটনা ঘটছে। ঘটনা খুব স্ট্রেট, বিশেষ কিছু মানে অনেক ঘটনা যে সিনেমাটাতে আসছে এরকম কিছু না, একটা সরল গল্প। তো শাওন যে ছেলেটি, সেই ছেলেটি তো বিদেশে চাকরি করে। তো সে জাস্ট শুভশ্রীকে বিয়ে করার পরপরই তাকে ফেলে রেখে, এমন তাদের মধ্যে কোনো সম্পর্কও তৈরি হয়নি, সে চলে যাবে। শুভশ্রীর অনেক আপত্তি থাকলেও, অনেক রিকোয়েস্ট করবে, কিন্তু সে শুনবে না, সে আবার বিদেশে চাকরি সূত্রে চলে যাবে। তো এই জায়গাটা কিন্তু কৌশিক গাঙ্গুলি বিশেষ করে বৌমার এই জায়গাটা কিন্তু বৌমাকে খুব ফেভার করে, যথেষ্ট বৌমাকে সাপোর্ট করে শুভশ্রীকে। শাশুড়ি মাও সাপোর্ট করে, কিন্তু শাশুড়ি মার শারীরিক অসুস্থতার জন্য মাঝে মধ্যে একটু কনজারভেটিভ হয়ে পড়ে। কৌশিক গাঙ্গুলির রোলটা খুব পজিটিভ রোল এখানে। মানে জমিদারের এই মুহূর্তে জীবিত বংশধর কাম বাড়ির অভিভাবক হওয়া সত্ত্বেও জমিদারি কোনো ট্যাবিউ, কোনো কনজারভেটিভনেস বৌমার ওপর তার কিন্তু নেই। জায়গাটা খুব লিবারেল, খুব স্বাধীন, জায়গাটা আমার খুব ভালো লেগেছে। তো নর্মালি যা আমরা ট্রেলারে দেখছি বা যা গল্প শুনছি একদমই তাই। জিতু কামালের সঙ্গে তারপরে জিতু কামাল তাদের বাড়িতে, মানে তারা শুভশ্রী গাঙ্গুলি, শুভশ্রীরই এই তিতলি চরিত্রটারই মস্তিষ্ক প্রসূত একটা আইডিয়া যে এত বড় বাড়ি পড়ে আছে, তো চলো আমরা হোমস্টে করি, শ্বশুরমশাইকে বলবে এবং তারা হোমস্টে করবে বাড়িতে। তো গেস্ট হিসেবে, প্রথম গেস্ট হিসেবে কিন্তু মেঘদূত, ঠিক আছে, মেঘের বার্তা বয়ে নিয়ে কিন্তু জিতু কামালের আবির্ভাব সেই বাড়িতে, এবং যথারীতি শুভশ্রীর সঙ্গে জিতু কামালের প্রণয় ঘটিত সম্পর্ক তৈরি হবে, অন্ততপক্ষে শুভশ্রীর দিক থেকে, ঠিক আছে? বাকিটা আমি আর কিছু ভেঙে বলবো না, স্পয়লার হয়ে যাবে। কি লাস্টে আমি এটা বলছি যে সেই সম্পর্ক ম্যাচিওর হবে কি হবে না আমি সেটাও বলবো না, সেটা আপনারা গিয়ে দেখবেন। তবে ক্লাইম্যাক্সটা জাস্ট ধামাকা, ঠিক আছে? তো স্বাভাবিক ব্যাপার না, শাওন কৌশিক গাঙ্গুলির ছেলে, সে বউকে ছেড়ে চলে গেছে বিদেশে, সে আর কোনো যোগাযোগ রাখে না। এমতো অবস্থায় সেই মেয়েটিরও, সেই যুবতী শুভশ্রীরও কিন্তু যথেষ্ট জায়গা আছে যে কারোর প্রতি সফট কর্নারটা তৈরি হওয়া, এটা দোষের কিছু না। সেই নিয়েও একটা চলবে, একটা কি বলবো, সেটা নিয়েও একটা ড্রামা চলবে, ফ্যামিলির ড্রামা চলবে। সেখানটাতে রুদ্রনীল ঘোষেরও গুরুত্বপূর্ণ রোল আছে, সেগুলো দেখার মতো। বিশেষ করে ওই জমিদার বাড়ির ছাদের জায়গাগুলো, শুটিংয়ের সময় ছাদের জায়গাগুলো যেভাবে এক্সপ্লোর করা হয়েছে, জাস্ট অসাধারণ। ঘুড়ি ওড়ানো, মানে একদম কলকাতা সেই ফিলিংসটা দেওয়া হচ্ছে। এবং প্রথম কোনো সিনেমায় দেখলাম দুর্গাপুজোর ঘটনা দেখানো হচ্ছে, অথচ কলকাতার দুর্গাপুজোর একটা সিনও দেখানো হয়নি। জাস্ট মেন গল্পটা যেটা, সেটাতেই স্ট্রিক্ট করা হয়েছে, সেইটাতেই থেকেছেন ডিরেক্টর সাহেব। এক্সট্রা কোনো রকম সিন দেখায়নি উনি, স্টেট গল্পেই চলেছে, পুরো জায়গাটা জুড়ে গল্পে চলেছে। কোথাও সেই জন্য একটু বোর ফিল হতে পারে, কিন্তু মিস্ট্রি এতটা আছে। বিশেষ করে ক্লাইম্যাক্সটা কি হয়, মানে এই যে জিতু কামাল কেন এলো, এটা কিছুটা বোঝা যাচ্ছিল যে জিতু কামাল এমনি আসেনি, কোনো একটা কারণ নিয়ে এসেছিল, মানে মেঘদূত হয়ে কিছু একটা বার্তা নিয়েই সে এসেছিল। সেটা আপনারা কিছুক্ষণ দেখলেই, বেশিক্ষণ না, কিছুক্ষণ দেখলেই আপনারা বুঝে যাবেন যে কেন জিতু কামালের এন্ট্রি হলো, কি উদ্দেশ্য নিয়ে জিতু কামাল এসেছিল, সেগুলো আপনারা বুঝতে পেরে যাবেন, সেটা আমি এখানে বলছি না। কিন্তু আমি শিওর ক্লাইম্যাক্সের জন্য আপনারা ক্লাইম্যাক্সে জাস্ট ছিটকে যাবেন, বিকজ ক্লাইম্যাক্সটা কোনোভাবেই ধরতে পারবেন না যে আলটিমেটলি জিতু কামাল এইটা, বা জিতু কামালের পরিচয় অমুক, বা জিতু কামাল অ্যাকচুয়ালি যেটা ভাবা হচ্ছিল সেটার জন্যও নয়, অন্য এমন একটা কারণে এসেছে যেটা জাস্ট ছিটকে দেওয়ার মতো, কারোর মাথায় আসবে না। সেটা অনেকটা রিলেটেড টু ঋতুপর্ণ ঘোষের চিন্তা ভাবনা, এটুকু বললাম। যথার্থ উৎসর্গ করা হয়েছে, ঋতুপর্ণ ঘোষের স্টাইলকে হয়তো ফলো করা হয়নি। মানে আমার কিছু সিন দেখে খুব করে বাড়িয়ালি সিনেমার কথা মনে পড়েছে, ঠিক আছে? মনে পড়বে, আপনাদের এরকম কথা মনে পড়বে। একদম নকল করা হয়নি ঋতুপর্ণ ঘোষকে, তার ফিল্ম বানানোর টেকনিকও আমি যেটুকু বুঝি এক লাগেনি আমার দেখে, পুরো ডিফারেন্ট, পুরো ইউনিক, তার মতো করেই আইডি, মানে ইন্দ্রিত দাশগুপ্ত স্যার তিনি তার মতো করেই বানিয়েছেন। আবহ সঙ্গীত, ব্যাকগ্রাউন্ড মিউজিকের একটা দারুণ এখানে একটা ব্যাপার আছে, কারণ
যেহেতু ইন্দ্র দাশগুপ্ত নিজে মিউজিক ডিরেক্টর, বুঝতেই পারছেন তার কাজ তো অপূর্ব হবেই, তার সিনেমায় মিউজিকের কাজ তো অপূর্ব হবে। মিউজিক দিয়ে আপনাকে একদম মানে হলে বসিয়ে রাখবে সেট করে ব্যাকগ্রাউন্ড মিউজিকে। এবং গান, প্রচুর রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার, সেটাকে বিভিন্ন রকম করে বিভিন্ন মানে প্লটে, বিভিন্ন সিনে সেগুলোর যথোপযুক্ত ব্যবহার দেখার মতো, অপূর্ব। রশিদ খানজিকে ট্রিবিউট করা হয়েছে, রশিদ খানজির গান ইউজ করা হয়েছে, দারুণ লাগবে যেটা শুনতে আপনাদের, খুব ইয়ার সুদিং, কানের জন্য খুব খুব ফ্রেশ একটা আবহ সঙ্গীত বেজেছে গোটা সিনেমা জুড়ে, যেটা একটা আলাদা জায়গা তৈরি করেছে। আবারও বলছি, কিছু কিছু জায়গায় 2 ঘন্টা 36 মিনিটের সিনেমা, কিছু কিছু জায়গায় মানে গল্পটা যেহেতু একটা গল্প নিয়েই এতটা বড় করে টেনেছেন উনি, তো একটু বোর ফিলের জায়গা তো আসবেই। কিন্তু লাস্টে যখন ওই রকম একটা ক্লাইম্যাক্স আপনারা দেখবেন, যেটা একদমই আশা করার বাইরে, একদম শিওরলি সেটা জেনে রাখুন যে কারোর মাথায় আসবে না, তখন কিন্তু জাস্ট মনে হবে পয়সা উসুল, এতক্ষণ ধরে বসে থাকা সার্থক। সিনগুলো দেখতে ভাল লাগবে, প্রথম থেকেই ভাল লাগবে। হ্যাঁ, চোখের জন্য খুব মনোরম সিন নেওয়া হয়েছে, ক্যাপচার করা হয়েছে, খুব ভালো। সিনেমার পিকচার কালার খুব ভালো, এডিটিংয়ে অনেক ট্রানজিশন এফেক্ট দেওয়া হয়েছে, ভালো লেগেছে আমার জায়গাগুলো বেশ। আমি আমার খুব নস্টালজিক হয়ে পড়ছিলাম এডিটিংয়ের জায়গাটা দেখে, ভালো লাগছিল। তো এখানটাতে জানি না আপনারা জানেন কিনা, ট্রেলারে তো কিছু বোঝা যাচ্ছে না সেরকম করে দেখে, কেউ কিছু বলছেও না। আমি একটা বলি, জানি না এটা অতিরিক্ত বলা হয়ে যাবে কিনা। এখানটাতে মানে তিতলির জীবনে, মানে শুভশ্রীর জীবনে একজন মানুষ থাকবেন, বোধিদা বলে একজন মানুষ থাকবেন, সে হচ্ছে আবির চট্টোপাধ্যায়। আবিরের মতো অত বড় স্টার, কিন্তু তার রোল খুব সামান্য থেকেও সামান্য, গেস্ট অ্যাপিয়ারেন্স বলতে পারেন। ওই মাঝে তাও তার মুখ দেখানো হবে না, তার অবয়ব দেখানো হবে, তার পেছন থেকে বডি স্ট্রাকচার দেখানো হবে। যারা আবিরকে খুব ভালো করে জানেন তারা বুঝতে পারবেন ওটা আবিরকে দেখানো হচ্ছে। ওই 2-3 বার বিভিন্ন গানের মাঝে মাঝে একটু দেখানো হবে, ফ্ল্যাশব্যাকে শুভশ্রীর স্মৃতিতে আর কি। আর একদম শেষ সিনে অযাচিতভাবে কিছু একটা টুইস্ট আছে, সেটা আমি বলছি না কি রিলেটেড, মানে ক্লাইম্যাক্সটার পরেও, ক্লাইম্যাক্সটার কথা নয়, ক্লাইম্যাক্স তো আগে হয়ে গেছে, ক্লাইম্যাক্সের পরেও আরো 5 মিনিট সিনেমাটা চলবে, এবং সেইখানে আবার একটা টুইস্ট আছে, এবং সেই টুইস্টটা দিয়েই সিনেমা ওখানেই এন্ড। তো এই ক্লাইম্যাক্সের টুইস্ট আর একদম ক্লাইম্যাক্সের পরেও আবার একটা আফটার ক্লাইম্যাক্স আছে, যেটাও আরেকটা টুইস্ট, আমি বলছি না, দুটোই মারাত্মক। বিশেষ করে প্রথমটা, মেন ক্লাইম্যাক্সটা তো মারাত্মক, জাস্ট ধরার বাইরে। তবে সিনেমাটা তো দেখার মতো। তবে অনেস্ট রিভিউ এটা বলবো যে সিনেমাটা কিন্তু সবার জন্য নয়। বিশেষ করে আমি মফস্বলে থাকি, আমার মনে হয়েছে সিনেমাটার গল্পটার সঙ্গে রিলেট করতে পারবে এখনো কলকাতার মানুষরা, তাও ঠিক আছে, কিন্তু মফস্বলের মানুষজন এখনো সিনেমার গল্পের সঙ্গে রিলেট করা মুশকিল আছে। বিশেষ করে ক্লাইম্যাক্সটা সবাই রিলেট করতে পারবে না, সবাই মেনেও নিতে পারবে না, এবং সবাই অ্যাকসেপ্ট করতেও পারবে না গ্ল্যাডলি যে না, সিনেমাটা ক্লাইম্যাক্সটা এরকমটা হলো, এইটা ঠিক সবার পক্ষে হজম করা মুশকিল আছে। তার কারণ আপনারা হলে গেলেই বুঝতে পারবেন। তবে আমি বলবো গোটা সিনেমাটার মানে সৌন্দর্য, সেইটা কিছু কিছু জায়গায় হাই উঠবে, লিটারালি হাই উঠবে, কিছু কিছু জায়গায় বোর লাগবে, মনে হবে যে না একটু লেন্দি হয়ে যাচ্ছে কোথাও, কিন্তু শেষ অবধি যদি একটু ধরে বসে থাকেন, গোটা সিনেমাটার ভিজুয়ালাইজেশনটা খুব সুন্দর, খুব আইসুদিং, ভালো লাগবে দেখতে। শুভশ্রী গাঙ্গুলিকে ভালোভাবে ব্যবহার করা হয়েছে। কিছু সিনস, আমি এখানে ডিটেল বলছি না, কিছু সিনস আমার একটু ব্যক্তিগতভাবে আননেসেসারি লেগেছে। যারা বাড়িয়ালি দেখেছেন, বাড়িয়ালির ওই মেন যে রোলটা যিনি করেছিলেন, মানে হচ্ছে আমাদের অনুপম খেরজির যিনি স্ত্রী আর কি, ঠিক আছে, তো তিনি যে রোলটা করেছিলেন, মেন রোলটা,
তারও একটা মানে বহুবার মন ভাঙার একটা জায়গা ছিল, মানে সিনেমাটায় তার একটা মনের সঙ্গে একটা উথাল পাথাল ব্যাপার ছিল ওই সিনেমাটাতে। মনে করে দেখুন বাড়িয়ালি সিনেমাটাতে, যারা দেখেছেন ঋতুপর্ণ ঘোষের, তো একটা মাস্টারপিস, একটা কার সিনেমা। তো এখানেও শুভশ্রী গাঙ্গুলির মনের সঙ্গে অনেক খেলা ডাইরেক্টর সাহেব করেছেন তার গল্পের মধ্যে দিয়ে। তো মন ভাঙা গড়ার এই এই যে পয়েন্ট, সেটা বারবার শুভশ্রী গাঙ্গুলির জীবনে আসবে। আর এই নিয়েই গোটা সিনেমাটা, মানে আমি বলবো শেষ অবধি যদি হলে বসে থাকেন, ক্লাইম্যাক্স আপনাকে ছিটকে দিতে বাধ্য। ক্লাইম্যাক্সের জন্য সিনেমাটা দেখে আসুন। আর তবে আমার একটু আশ্চর্য লেগেছে, আবিরের মতো এত বড় স্টার এরকম একটা রোলে কাজ করেছে, সেটা একটু আশ্চর্য লেগেছে। আবিরের ইম্পর্টেন্স নেই গল্পে, আবিরের ইম্পর্টেন্স লাস্ট অবধি আছে, এটুকু আমি বলতে পারি। সেটা আপনারা সিনেমা দেখলে বুঝতে পারবেন। কিন্তু তার অ্যাক্টিংয়ের তো কোনো জায়গা গোটা গল্পে নেই, গোটা সিনেমাতে কোনো অ্যাক্টিং নেই তার। তো এই এত ছোট রোল করতে তিনি রাজি হলেন, আমার মনে হয় যে সিনেমাটার জন্য হয়তো, ডাইরেক্টরের জন্য হয়তো, বাংলা ইন্ডাস্ট্রির জন্য হয়তো, এবং সিনেমার গল্পের জন্য হয়তো, ঠিক আছে। জানি না, এরকম বড় বড় স্টাররা অনেক গেস্ট অ্যাপিয়ারেন্স করে ভালো গল্পের জন্য, একটা ভালো সিনেমা ইন্ডাস্ট্রিতে হোক এর জন্য, তার জন্য করতে পারেন। তবে আমার এই যে কৌশিক গাঙ্গুলির ছেলের যে রোলটা করেছে এই নবাগত ছেলেটি, আমি নবাগত বলছি কারণ আমার মনে হয় আমার কাছে নবাগত, কারণ একে আমি কখনো দেখিনি বা ইনাকে কখনো দেখিনি। তো এর অ্যাক্টিং লেভেল আমার খুব একটা ভালো লাগেনি ব্যক্তিগতভাবে। তবে সিনটার মানে কাস্ট হিসেবেও আমার ঠিকঠাক একে লাগেনি। তবে সিনটার সঙ্গে হয়তো কিছুটা মানানসই ছিল বলে ওরকম একটা ক্যারেক্টার তৈরি করতে, মানে এস্টাবলিশ করার চেষ্টা ডাইরেক্টর হয়তো স্বেচ্ছায় করেছেন বলে হয়তো ওকে কাস্ট করেছে। তবে ওকে কিছুটা ম্লান লেগেছে আমার। বাকি রুদ্রনীল ঘোষ, কৌশিক গাঙ্গুলি, সোহিনী সেনগুপ্ত, জিতু কামাল আর শুভশ্রী গাঙ্গুলি, এর জন্যই সিনেমাটা দেখতে যাওয়া, এদের জন্যই সিনেমাটা দেখতে যাওয়া মেনলি। এরা জাস্ট ফাটিয়ে দিয়েছে। তো দেখে আসুন, আর দেরি করবেন না। সিনেমাটা অপূর্ব, মনে দারুণ একটা স্মৃতি নিয়ে বেরোবেন সিনেমা হল থেকে দেখার শেষে। হয়তো কিছুটা কষ্ট নিয়েও বেরোবেন সিনেমাটা দেখার শেষে, হ্যাঁ। এবং লাস্ট দিনে মানে সে আবার মানে এই একটা সিনেমা আছে না, যে কঙ্কনা সেন শর্মার সিনেমাটার অনেকদিন আগে আমি দেখেছি, এক যে ছিল কন্যা, হ্যাঁ, সম্ভবত সিনেমাটার নাম। তো সেইখানটাতে কঙ্কনা সেন শর্মার বাড়িতে গেস্ট হিসেবে বারবার করে বিভিন্ন পুরুষ চরিত্র, কখনো প্রথমে সব্যসাচী চক্রবর্তী, লাস্টে অর্জুন চক্রবর্তীর এন্ট্রি হচ্ছে, আর তার প্রতি একটা সফট কর্নার সেই হিরোইনের তৈরি হচ্ছে, মন ভাঙছে কিন্তু সেটা ম্যাচিউরিটি পাচ্ছে না। অনেকটা তার সঙ্গে আমি এখানে মিল পেয়েছি, আমি একটা ক্লু দিলাম, কিন্তু এই প্যাটার্নটা মানে এই গল্পর প্যাটার্নটার সঙ্গে অনেকটাই ঋতুপর্ণ ঘোষের স্টোরি বলুন, ইভেন ঋতুপর্ণ ঘোষই ডিরেক্টলি লিঙ্কড, মানে রিলেটেড। দেখলে সেটা বুঝতে পারবেন, ফিল করবেন, আর কিছু বলার নেই। তবে ঋতুপর্ণ ঘোষের সিনেমার মতো নয় এটা, কিন্তু ঋতুপর্ণ ঘোষকে যথার্থ ট্রিবিউটের ক্ষেত্রে সিনেমাটা কিন্তু যথেষ্ট ভালো একটা সিনেমা, খুব অন্যরকম সিনেমা। যেহেতু একটাই গল্প নিয়ে বেশি কিছু ভার্সেটাইল নেই সিনেমাটাতে, একটাই গল্প নিয়ে এগিয়েছে, তাই আবারও বলছি বারবার করে, সেক্ষেত্রে হয়তো একটু মনোটোনাস ব্যাপারটা লাগতে পারে, মনে হতে পারে না এটা একটু লেন্দি হচ্ছে, এটা না হলেই হতো, ঠিক আছে। কিন্তু লাস্ট অবধি ক্লাইম্যাক্স দেখে জাস্ট মানে ইটস আউটস্ট্যান্ডিং। যদি আপনি নিতে পারেন ক্লাইম্যাক্সটাকে, খুব পজিটিভলি নিতে পারেন, ঠিক আছে। বিভিন্ন মানে মানুষের বিভিন্ন রিয়াকশন হতে পারে, কিছু মানুষ এরকমও থাকবে যাদের মনে হতে পারে হ্যাঁ এরকম একটা ক্লাইম্যাক্স হলো, এটা তো ভাবতে পারেনি, না এটা 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 বাস্তব, ঠিক বাস্তব লাগছে না আমার, বা এটা একটু বোকা বোকা লাগছে, এরকম মনে হতে পারে। কিছু মানুষ নাক ছিটকাতে পারে ক্লাইম্যাক্স দেখে, কিন্তু যারা বুঝবেন, বিশেষ একটা ক্যাটাগরির মানুষ তাদের কাছে কিন্তু একটা ক্লাসিক সিনেমা বলে মনে হবে, মানে জাস্ট অপূর্ব ক্লাইম্যাক্স বলে মনে হবে। আমি সমজদার কেউ সেটা বলছি না, নিজেকে জাহির করছি না, তবে আমার ব্যক্তিগতভাবে অপূর্ব লেগেছে।
সো গোটা সিনেমাটা ওভারঅল সিনেমার নিরিখে খুব হেলদি একটা সিনেমা, যথেষ্ট পোটেনশিয়ালিটি সিনেমাটার আছে, ভার আছে সিনেমাটা। তো যান, আর বেশি দেরি করবো না, রিভিউ তো শুনলে অনেক বড় রিভিউ হয়ে গেল। যাই হোক, চেষ্টা করবো পরে আবার রিভিউ ভিডিও বানালে, আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে আরও ছোট করে বলার। যাই হোক, অনেকটা বড় হয়ে গেল, মাফ করবেন তার জন্য। আপনাদের এতক্ষণ ধরে সময় নিলাম বলে আর লেন্দি করছি না, এখানে শেষ করছি ভিডিওটা। এখন যদি না দেখা হয় তাহলে গৃহভাবে সিনেমাটা অবশ্যই দেখতে মিস করবেন না, চটপট কাছের হলে গিয়ে দেখে আসুন। নমস্কার।